সমাজ বলছিল এই নারী মন্দির বানাতে পারবে না। জাত বলছিল দেবী এখানে কখনো পুজো গ্রহণ করবেন না। কিন্তু এক নারীর অটল বিশ্বাস সমস্ত বাধাকে হার মানিয়েছিল। সেই মন্দিরই আজ বাঙালির মাতৃবন্দনার প্রাণকেন্দ্র, যেখানে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং শ্রী ঠাকুর রামকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি রনি। আজ কথা হবে বাঙালির আবেগ, আমাদের সকলের চেনা ও চিরপরিচিত দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির নিয়ে। কিভাবে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে এখানে আবির্ভূত হয়েছিলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ, এই সব অজানা ইতিহাস জানতে হলে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতার যানবাজারে স্বনামধন্য জমিদার ছিলেন পিত্রাম্মা। তার ছেলে বাবু রাজচন্দ্র ছিলেন তার মতোই নম্র ভদ্র স্বভাবের মানুষ। একদিন নদীপথে নৌকা করে যাওয়ার সময় হালি শহরের এক ঘাটে তার চোখে পড়ে এক সুন্দরী কিশোরী। প্রথম দেখাতে রাজচন্দ্র সেই মেয়ের প্রেমে পড়ে যান। তিনি তার বাড়িতে যান এবং তাকে বিয়ের প্রস্তাব দেন। রাজচন্দ্রের সঙ্গে বিয়ে হয় হালি শহরের দরিদ্র নিচু জাতির কন্যা রানী রাসমণির। যিনি গরিবীকে এতটা কাছ থেকে দেখেছেন, তিনি তো গরিবের কষ্ট দুঃখ সবই বুঝবেন। ধীরে ধীরে রানী রাসমণি হয়ে উঠলেন সকল গরিবের রানী, মা রানী রাসমণি। কিন্তু প্রশ্ন হলো, রানী রাসমণি হঠাৎ করে কেন মন্দির প্রতিষ্ঠা করতে গেলেন? 1830 সালে রানী রাসমণির স্বামী বাবুরাজচন্দ্রের মৃত্যু হয়। সেই সময় রাসমণির বয়স ছিল মাত্র 40 বছর। তখনকার বাংলায় একটি প্রথা ছিল, স্বামীর মৃত্যুর পর বিধবা নারীরা কাশী যাত্রা করতেন। সেই প্রথা মেনেই রানী রাসমণিও কাশী যাত্রা করছিলেন। কাশী যাওয়ার পথে একদিন স্বপ্নে এলেন মা স্বয়ং। মা কালী তাকে স্বপ্নাদেশ দিলেন কাশীতে নয়, কলকাতার কাছেই গঙ্গার তীরে তার জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে। সেই মন্দির হবে সকল ভক্তের মাতৃবন্দনার পীঠস্থান। আজকের দিনে যেমন চাইলেই মন্দির তৈরি করা যায়, তখন কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। রানী রাসমণির মন্দির তৈরির পথে এসেছিল একের পর এক বাধা। তার ছিল 4 জন কন্যা সন্তান, কোনো পুত্র সন্তান ছিল না। তার সেজ জামাই মথুরামোহন বিশ্বাসের সহায়তায় তিনি শুরু করেছিলেন মন্দির নির্মাণের কাজ। একদিকে প্রশাসনিক বাধা, অন্যদিকে সামাজিক বাধা। তার রাস্তা অতটাও সহজ ছিল না। কলকাতার আশেপাশে গঙ্গার ধারে এত বড় জমি পাওয়া ছিল দুঃসাধ্য। অনেক খোঁজার পর দক্ষিণেশ্বর অঞ্চলে সাবর্ণ রায়চৌধুরীর 20 বিঘা জমি চিহ্নিত করা হয় মন্দির তৈরির জন্য। অনেক জটিলতা পেরিয়ে রানী রাসমণি শেষ পর্যন্ত সেই জমিটি কেনে, কিন্তু সেই জমিটি মন্দির তৈরির জন্য একদমই উপযুক্ত ছিল না। জলাজমিকে উপযুক্ত করতে তিনি বিপুল অর্থ ব্যয় করেন। অবশেষে 1847 সালে শুরু হয় মন্দির নির্মাণের কাজ। তৎকালীন একাংশ ব্রাহ্মণ সমাজ এই ব্যাপারটি মেনে নিতে পারেনি। একজন নিচু জাতির নারী কিভাবে মন্দির তৈরি করবেন? তারা হুমকি দেয় মন্দির বর্জন করবে বলে। তারা বলে, শূদ্রদের তৈরি মন্দিরে মা কখনো পুজো গ্রহণ করবেন না। মানুষের মনে বিষ ঢালা হয়, ভয় দেখানো হয়, এই মন্দির তৈরি হলে সমাজে প্রলয় নেমে আসবে। কিন্তু এই সব জঘন্য প্রচেষ্টা ব্যর্থ হয়, কারণ মা তো নিজেই স্বপ্নাদেশ দিয়েছেন। নিজের বহু সম্পত্তি বিক্রি করার পর অবশেষে 1855 সালে সম্পন্ন হয় মন্দির নির্মাণের কাজ। আজ দক্ষিণেশ্বর মন্দিরে আমরা যে অনন্য মন্দির রূপ দেখি, তার পেছনে রয়েছে রানী রাসমণির গভীর চিন্তাভাবনা ও নান্দনিক রুচি। তিনি চাইতেন এই মন্দির শুধু উপাসনার জন্য নয়, বাংলার ঐতিহ্য, শিল্পকলার এক জীবন্ত নিদর্শন হয়ে উঠুক। দক্ষিণেশ্বর মন্দিরের স্থাপত্যে তিনি অনুপ্রেরণা নিয়েছিলেন বাংলার বিভিন্ন প্রাচীন মন্দির থেকে। বিশেষ করে বর্তমানে বাংলাদেশের কান্তনগরের নবরত্ন শৈলীর সেই মন্দিরের টেরাকোটার কাজ ও গঠনশৈলী থেকে দক্ষিণেশ্বর মন্দিরের নবরত্ন রীতিতে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। ফলে একটি বড় কেন্দ্রীয় চূড়া ও তার চারপাশে 8টি ছোট চূড়া, এই মোট 9টি চূড়া নিয়ে গড়ে ওঠে মা ভবতারিণীর মূল মন্দির। মূল মন্দিরের সামনে নির্মিত হয় বিশাল নাট মন্দির। বাম দিকে 12 জ্যোতির্লিঙ্গের আদলে 12টি শিব মন্দির এবং ঠিক পেছনে রাধা গোবিন্দের মন্দির। মন্দির নির্মাণের পর শুরু হয় মায়ের মূর্তি পূজার কাজ। রানীমা স্বপ্নে দেবীর যে শান্ত, শোভন ও মমতাময়ী রূপ দেখেছিলেন, ঠিক সেই রূপ ফুটিয়ে তোলার জন্য কাটোয়ার দাহাটে শিল্পী নবীন ভাস্করকে ডেকে পাঠানো হয়। বিহারের জামালপুর থেকে আনা কোষ্ঠী পাথর দিয়ে নিষ্ঠা ও আচার মেনে তৈরি করা হয় এই মূর্তি। তৃতীয়বার নির্মিত মূর্তিটি রানী রাসমণির পছন্দ হয় এবং সেটি দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিষ্ঠিত হয়। রানী রাসমণি নিজেই মায়ের নাম রেখেছিলেন জগদীশ্বরী, তবে লোকমুখে এটি ভবতারিণী নামে পরিচিত। তবে হ্যাঁ, বলে রাখি, এখন দক্ষিণেশ্বর মন্দিরে যে মূর্তি আছে, সেই মূর্তি তৈরির আগেও 2টি মূর্তি তৈরি করা হয়েছিল, কিন্তু এখন সেই মূর্তি দুটি কলকাতার বিভিন্ন স্থানে পূজিত হয়।
এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দির, রানী রাসমণির জীবন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই মন্দিরের সঙ্গে যুক্ত হওয়ার ইতিহাস। আপনি কি কখনো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে গিয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ছিলাম রনি।